নীরার সাহস বরাবরই বেশি, সে সংকোচকে পাত্তা দিল না। স্থলিত পদক্ষেপে সে এগিয়ে গেল আফনানের কাছে। আফনান তখন বড়শিতে মাছ গাঁথায় মগ্ন। ওর দিকে না তাকিয়েই বলল, হায় বস, আজ তোকে ছোপ ফেলা ভালো মতো শেখাই। নীরা বলল, আমাকে দেখতে কেমন লাগছে? আফনান একবার চোখ তুলে তাকিয়ে আবারও পুকুরে দৃষ্টি নিবদ্ধ করে উত্তর দিয়েছিল, শাড়ি পরেছিস নাকি? সর্বনাশ, বড় হয়ে গেছিস। আমি বড় হয়েছি সেটা আমি জানি। আমাকে দেখতে কেমন লাগছে? সুন্দরী? কেন, কাউকে প্রপোজ করতে যাবি নাকি? হ্যাঁ। মার খাবি? কাকে? তোমাকে। আফনান তখনও নীরার কথাকে সিরিয়াস ভাবেনি, তাই বলল, ফাজলামো করিস না, পাকনামো খালি। হ্যাঁ দেখ, এবার মাছ উঠবেই। তুমি পড়াশোনা শেষ করে চাকরি পেলে আমাকে বিয়ে করবে। ছিপে টান পড়ল, কিন্তু আফনান যেন স্থানবৎ বসে রইল। অত্যন্ত রূঢ় গলায় বলল, এটা কি ধরনের তামাশা নীরা? আমি তোর ভাইয়ের বন্ধু। তুমি আমার ভাই নয়, কি হয়েছে তাতে? তোর বয়স কত? আমি তো এখনই বলছি না, আমি অপেক্ষা করব। ঘরে যা, তোকে আমি সেভাবে কখনো দেখিনি। এখন থেকে দেখবে। আবার বলছি, ঘরে যা। যাব না। তোর মাথায় এসব ঘুরে? আগে জানলে তোর সাথে কথাই বলতাম না। ছি। আফনানের ধিক্কার আর ভৎসনায় নীরা ভেতরে ভেতরে মুষড়ে পড়ল। নীরা শোন, তোকে আমি অন্যরকম ভেবেছিলাম। আমি ভাবতেও পারছি না তুই এমন আজে বাজে বিশ্রী ভাবনা মনে পুষে রাখিস। কাউকে ভালোবাসা বিশ্রী? আমার প্রতি তোর এমন দুর্বলতা, বিশ্রী আর নোংরা, এসব মাথা থেকে ঝেড়ে ফেল। আর কোনোদিন আমার সামনে আসিস না। যা, ভিতরে যা। সেদিন আফনানের সে ঘৃণাভরা দৃষ্টিতে নিজের উপরেই যেন ঘৃণা ধরে গিয়েছিল নীরার। আরও কী সব তিক্ত কথা যেন বলেছিল আফনান, সেসব ওর কানেও ঢুকেনি যেন। তবে ওর আবেগের মৃত্যু ঘটেছিল অঙ্কুরেই। আফনানের সেদিনের সেই ঘৃণার ভাষা তখন দুর্বোধ্য হলেও এখন সে বুঝতে পারে, সব ঘৃণাই আদতে ঘৃণিত হয় না, ভালোবাসার মুখোশ হয়। শাড়িটা আজ মা ওকে দিয়ে নিজের অজান্তে ওর পুরনো এক দগদগে বিষাদী ক্ষতকে তরতাজা করে দিয়েছেন। এই ক্ষত নিয়ে সে নিজেকে অন্যের কাছে সমর্পণ করতে পারবে না, কিছুতেই না। সেই দিনই সাইমন এলে ওর সমস্তই খুলে বলেছিল। প্রথমবার সব শুনে সাইমন ভীষণ মুচড়ে পড়েছিল, তবে সে বুদ্ধিমান ছেলে, সামনে নিয়েছিল দ্রুতই। তবুও ভালোবাসা কি আর এত সহজে মুছে যায়? কিছুদিন সে অপেক্ষাও করেছিল। নীরাকে বলেছিল, তোমার যদি কখনো মন পরিবর্তন হয় আমাকে ডেকো নীরা, আমি অপেক্ষা করব। আমি সেটা চাই না। আশা নেই জেনেও আমার জন্য কেউ আজ জীবন করবে, সেটা ভাবতে আমার অস্বস্তি হবে সাইমন। গিল্টি ফিলিংস নিয়ে আমি থাকতে পারবো না। তোমাকে দূর থেকে ভালোবাসার অধিকারও আমার নেই। আপনি কাকে ভালোবাসেন সেটা একান্তই আপনার ব্যাপার, তাতে আমার কোনো দায় নেই। তবে সেটা যখন আমি জড়িয়ে, তাই একটা সৎ পরামর্শ দিলাম। আমি আমার নিজের মনকে চিনি, আমার অনুভূতি আমার কাছে স্বচ্ছ, কাঁচের মতন স্পষ্ট। তাই জানি আপনার কোনো সম্ভাবনা নেই। বৃথা কেন নিজের অনুভূতি অপচয় করবেন? যদি বলি ভালো লাগে আমার? এই ভালো লাগা নিছকই পাগলামি। যদি বলি আমি কষ্ট পেতেই ভালোবাসি? তাহলে কষ্ট পান, আমাকে বলতে আসবেন না। তুমি ভীষণ নিষ্ঠুর নীরা। আমি জানি। সাইমন সেদিন বকুল আর রোকেয়ার সাথে কথা বলে বিয়েটা ভেঙে দেয়। বকুল রেগে গিয়ে নীরাকে বলেন, তুই এমন কেন করছিস নীরা? ছেলেটা তোকে কত ভালোবাসে, কষ্ট পাচ্ছে খুব। ফুপু, কেউ যদি একতরফা ভালোবাসে তার জন্য কি আমাকে দায়ী করা যায়? তুই নিজেকে এইভাবে থাকবি? একদিন না একদিন তো কাউকে বিয়ে করবি, তাহলে সেটা সায়ম কেন নয়? সেটা আমি তাকেই বলেছি ফুপু। আরো অনেককে আমাকে হয়তো ভালোবাসার কথা বলেছে। আমি কি জনে জনে তাদের সবাইকে গিয়ে বিয়ে করব? বকুল রেগে শ্বশুরালয়ে চলে গেছেন। এরপর আর একদিনও নীরার সাথে কথা বলেননি। নীরা বাড়িতে থাকলে তিনি এই বাড়িমুখো হন না। রোকেয়া নীরাকে হুমকি ধামকি দিতে থাকেন। সে উত্তরে মাকে বলে, মা প্লিজ, তুমি এই ব্যাপারে আমার সাথে অন্তত কথা বলো না। আমি তোর মা নীরা। সেই জন্যই তোমার সাথে বেয়াদবি করতে চাই না। নীরা, আমি তোর ভালো চাই। সেই জন্য আপনার বাড়ি গিয়েছিলে?
কি বলতে চাস? মা, আমি সেসব বলতে চাইনি, কিন্তু তুমি জানো তুমি কি করেছো। এবার রোকেয়া রেগে গিয়ে বলেন, ওই ছেলেতে কোষ খেয়েছে? ও উস্কালে তো ভালোই হতো মা, সে মহান হতে চেয়েছে। তাচ্ছিল্য ভরে বলল নীরা। তুই কি করে জানলি তাহলে? দুয়ে দুয়ে যে চার হয় সেটা না বোঝার মতন গভেট আমি নই মা। তুমি হুট করে ওদের বাড়িতে যে সান্ত্বনা দিতে বা সহানুভূতি দেখাতে যাওনি, তা আমার চাইতে ভালো আর কে জানবে। বেশ করেছি, আমি যা করেছি তোর সুখের জন্য করেছি। সুখ? আমার সুখ দেখতে চাও? সবাই আমার সুখের জন্য এত ভাবো? তুমি আপনার আমার সুখের এত দায় তোমাদের? ঠিক আছে, তুমি চোখের সামনে আমাকে সারা জীবন এভাবে দেখবে। আমি কাউকে বিয়ে করব না, আপনার কেউ নয়। তোমাদের এটাই পাও না। রোকেয়া অনেক চেষ্টা করেছেন, কিন্তু নীরাকে টলাতে পারেননি। মইদুল সব জেনে দুজনকেই কথা শুনিয়েছেন বাড়াবাড়ি করার জন্য। তবে দুজনেই অনড়। নিলয় একবার নীরাকে এসে বলেছিল, আমি আপনাদের সাথে কথা বলি একবার। একদম না ভাইয়া, যে একা একা সিদ্ধান্ত নিয়ে আমার অনুভূতিকে খাটো করতে পারে তার সাথে আমার কোনো লেনদেনা নেই। এরপর আর এই বাড়িতে সব নিয়ে আলোচনা হয়নি। একসময় সাইমনের সাথে নীরার বন্ধুত্ব গড়ে ওঠে। সত্যিকার অর্থেই ছেলেটা ওর শুভাকাঙ্ক্ষী, ওকে সাপোর্ট দিয়েছে সব সময়। আর কখনো কোনো দাবি নিয়ে ওর মুখোমুখি দাঁড়ায়নি। নির্জলা বন্ধু তার হাত চিনতে ওর ভুল হয়নি, তাই বন্ধু হতে অস্বীকার করতে পারেনি নীরা। মা অবশ্য সাইমনের মতো ছেলে হাতছাড়া হবার জন্য দুঃখ করেছেন, মনে মনে এখনও ভালো ছেলের সন্ধানে আছেন। আভাস পেলেই নীরাকে চাপ দিতে চেষ্টা করেন। সেজন্য সে বাড়ি আসা কমিয়ে দিয়েছে। সাইমন ওর ক্যাম্পাসে আসতো। একটা মেয়ে একদিন হুট করে নীরা আর সাইমনের সামনে আসে দেখা করতে। আমি টুম্পা, আমি আপনাকে পছন্দ করি সাইমন, আপনার উত্তর জানতে চাই। সাইমন প্রথমে ফিরিয়ে দিয়েছিল। নীরা হেসে বলেছিল, তোমার ছেলেবেলায় ছ্যাঁকা খেয়ে প্রপোজিভ হয়, মেয়েটা তোমার কাজ সহজ করে দিল, রাজি হয়েছ। এরপর মেয়েটা প্রায় নীরার কাছে আসতো। টুম্পার সাথেও সখ্যতা তৈরি হয়। বেশ ইন্টারেস্টিং একটা মেয়ে, ভীষণ অকপট, প্রাণ খোলা মানুষ। সাইমনকে দেখে ভালো লেগে গিয়েছিল। পরে নীরাকে ওর সাথে দেখে গার্লফ্রেন্ড ভেবেছিল। খোঁজ নিয়ে জানতে পারে তেমন কিছু নয়, তাই সে মনের কথা জানিয়ে দেয়। সাইমন বেশ কয়েকবার ফিরিয়ে দিলেও একসময় ওই প্রাণ চঞ্চলে ডুবে যায়। এখন তাদের বিয়ে হবে 1 সপ্তাহ পরেই। টুম্পার সাথে নীরারও ভীষণ ভালো বন্ধুত্ব, তাই ওদের বিয়ের কেনাকাটা, বিশেষ করে শাড়ি পছন্দ করার দায়িত্ব মেয়েটা নীরাকেই দিয়েছে। আজ সেজন্যই এসেছিল কেনাকাটা করতে। তখনই আফনানের সাথে দেখা। ইরা পরের দিন ক্লাস থেকে আসতেই ক্যাম্পাসে হাস্যোজ্জ্বল সাফিনকে দেখতে পেল। ভেতরে ভেতরে উচ্ছ্বসিত হলেও প্রকাশ করল না। তুমি বাচ্চা মেয়ের কাছে কেন এসেছো? মান ভাঙাতে। বলে একটা ঘাসফুল এগিয়ে দিল সাফিন। আমি হলে যাব এখন। তুমি পারবে না। কেন, জবরদস্তি নাকি? তোমার মন তোমাকে বাধা দেবে। হ্যাঁ, তো কনফিডেন্স। আমার ভালোবাসার উপরে আমার বিশ্বাস আছে গো মেয়ে। ইরা সত্যি সত্যি যেতে পারে না। সেও মনে মনে সাফিনকে দেখতে চাইছিল সামনাসামনি, কিন্তু মুখে বলতে পারছিল না, তাই ফোন বন্ধ করে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। সে জানতো সাফিনকে শাস্তি দিতে গিয়ে নিজের উপরেই জুলুম করছে, তবুও আজকের মুহূর্তটার জন্য সেটা করেছিল। আজ সে ভীষণ আনন্দিত। সব অভিমান যেন গলে জল হয়ে গেল নিমেষেই। ওর অভিমানী মুখের কয়েকটা ছবি তুলল সাফিন। তুমি আমাকে এত বোঝো কেন? ভালোবাসি তো, তাই। এটা কোন ঋতু ইরা মনে করতে পারল না, তবে একরাশ বসন্ত বাতাস, এক পৃথিবী ভালো লাগা নিয়ে হু হু করে যেন প্রবেশ করল ওর সুখী হৃদয় কোণে। সেদিন ইরাকে সাইমনের সাথে দেখার পর থেকে অদ্ভুত এক অস্থিরতা গ্রাস করছে আফনানকে। ভুলে যাওয়ার জন্যই এত কসরত করে পালিয়ে বেড়ানো, অথচ কিছুতেই ভোলা হলো না, বরং মনের মধ্যে উঁচা টান হচ্ছে। এই নক্ষত্রের নিচে ওর এই অসহ্য যন্ত্রণার কোনো উপশম নেই যেন। আজ মনে হলো একটু স্বার্থপর হলে কি এমন ক্ষতি হয়ে যেত। সে তো এটুকুই চেয়েছিল, নীরা সুখী হোক। সুখীই তো মনে হলো, তবুও অন্য কারোর সাথে সেই সুখ থেকে আপনার কেন এতটা দগ্ধ হচ্ছে? এমনটা তো হবার কথা ছিল না। ঘুম বিদায় নিয়েছে ওর চোখ থেকে। নীরার কি সত্যিই বিয়ে হয়ে গেছে? ওর কোনো আশাই কি আর অবশিষ্ট নেই? নিজের এমন ভাবনায় নিজেকেই শাসায় আফনান। নীরার জন্য এমন ভাবনার অধিকার ওর আর নেই, তবুও হৃদয় বড্ড অবোধ।
সে মস্তিষ্কের কথা শোনে না। তবে ওর একবার জানতেই হবে নীরার বিয়ে হয়ে গেছে কিনা। যদি না হয়ে থাকে সে একবার চেষ্টা করে দেখবে। মনের কোনো এক কোণ থেকে ধিক্কার আসে। নীরা কোনো খেলনা নয়। অমূল্য রত্নকে হেলায় ফেলে রাখলে তাকে আর ধরা যায় না। আর তুই ভাবছিস এতবার করে অপমানিত হবার পরেও সামনে দাঁড়ালে সে হাসতে হাসতে তোর গায়ে ঢলে পড়বে? ভুল, তুই মস্ত বড় ভুল। নিজের সাথে নিজেরই যুদ্ধ হয় আফনানের। যাকে পেতে অনন্ত সাধনা প্রয়োজন, সে যখন নিজেই ওর কাছে নিজেকে সঁপে দিয়েছিল সে ফিরিয়ে দিয়েছিল। আজ আর কিচ্ছু বাকি নেই। সকালে আয়েশা এলেন আফনানকে ডাকতে। কপালে হাত দিয়েই উপলব্ধি করলেন জ্বরে গা পুড়ে যাচ্ছে ছেলের। গত 1 বছর থেকেই তিনি ছেলের মধ্যে পরিবর্তন দেখছেন। কেমন যেন ছাড়া ছাড়া ভাব, ছন্ন ছাড়া চলাফেরা। অথচ আফনান ছোটবেলা থেকে ভীষণ গোছানো স্বভাবের। যা করে একাগ্রতা দিয়ে করে। অবশ্য এমন আচরণের কারণ সম্পর্কে তিনি অবগত। নীরাকে তার ভারী পছন্দ হয়েছিল। আফনানের প্রতি মেয়েটার প্রবল টান তার চোখ এড়ায়নি। এর মধ্যেও তো তেমনই দেখেছিলেন, তবুও কিছু হলো না। আফনানকে ডেকে তুলে খাইয়ে দিলেন, ওষুধ খাইয়ে মাথায় পানি দিয়ে দিলেন। দুপুরের দিকে জ্বর নামলো খানিকটা। শায়লা এলো বিকেলে। কোলে ছোট্ট রায়া। আফনান জ্বর গায়ে ওকে কোলে নিয়ে বসে রইল। এই পুচকোটাকে সে ভীষণ ভালোবাসে। কি মিষ্টি করে হাসে। দাঁড়াতে শিখেছে। হাত ধরলে 1 পা 2 পা হাঁটে। অস্পষ্ট বলিতে কি বলতে চাই কিছুই বোঝা যায় না, তবুও ভালো লাগে ভীষণ। এক চিলতে হাসি ফুটে। শায়লা ওর মোবাইলটা রেখে গেছে। হঠাৎ বেজে উঠল। শায়লা মায়ের সাথে রান্নাঘরে কি যেন করছিল, সেখান থেকে বলল, কলটা ধর আফনান, রবিন মনে হয়। আফনান মুঠোফোন হাতে নিয়ে নামটা দেখল। রবিন নয়, নীরা। কোন নীরা? সে শায়লাকে আর ডাকলো না। কৌতূহল নিয়ে কল রিসিভ করে কানে ধরল। সাইলা আপু, রায়া সোনামণি কেমন আছে? এপাশ থেকে আফনান নীরব। ওর যেন ভাষা বিস্তৃতি ঘটেছে। একটা কথাও বের হচ্ছে না। হ্যালো 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 সাইলা আপু, শুনছো? কেমন আছিস নীরা? অবশেষে প্রায় অস্ফুট স্বরে বলল আফনান। খুব ভালো আছি। সাইলা আপুকে বলো ফ্রি হলে কল দিতে। বলেই রাখলো নীরা। আফনান আচ্ছন্নের মতো বসে রইল। রায়ার ছোট্ট হাতের খামচি থেকে সম্বিত ফিরল। কি রে, রবিন কি বলল? তোর নীরার সাথে যোগাযোগ আছে? গলার অস্থিরতা ওর। ওর সাহসিকতার জন্য আমি আর রায়া ক্ষত বিখ্যাতভাবে বেঁচে আসছি। আফনান, ওর সাথে যোগাযোগ থাকবে না। হ্যাঁ তাই তো, আমাকে বলিসনি তো। অনেকটা বোকা বোকা মনে হলো নিজেকে। ওর সাথে কথা হয়, সেটা তোকে বলে কি হবে? উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলো সে। আচ্ছা শায়লা, ওর কি বিয়ে হয়ে গেছে? আফনান, এইসব জিজ্ঞাসা করার প্রয়োজন আছে কি এখন? তুই তো ওকে তোর ডিসিশন চাপিয়ে দিয়েছিস। কঠোর শোনায় শায়লার গলা। নীরার সাথে এই বিষয়ে ওর কথা হয়নি। কেবল সেই সময় খুঁচিয়ে খুঁচিয়ে আফনানের কাছ থেকে শুনেছিল। জানার পরে ভাইয়ের উপরে কিঞ্চিত রাগও হয়েছিল। সেই রাগ এখনো বহাল তবিয়তে আছে। বল না প্লিজ। জেনে কি লাভ? বিয়ে হয়ে গেলে কি করবি? 1 বোতল মদ নিয়ে ও শ্বশুরবাড়ির সামনে গিয়ে মাতলামো করবি? দেবদাস হবি। ভুল করেছি, সেটা একবার শুধরে নেওয়ার চেষ্টা করব। না, বিয়ে হয়নি, তবে সারা জীবন নিশ্চয় তোর জন্য বসে থাকবে না? বলে শায়লা আফনানের কপালে হাত দিয়ে দেখলো জ্বরের উত্তাপ তেমন একটা নেই। রায়াকে নিয়ে বেরিয়ে গেল সে। আফনান বসে রইল। নতুন পাওয়া এই তথ্যটা ওকে প্রশান্তি দিল খানিকটা। তবে সামনে হয়তো সাইমনকে বিয়ে করবে। আফনান নিলয়কে কল দিয়ে প্রশ্ন করার ভাবনা শুরুতেই বাতিল করে দিল। কন্ট্যাক্ট লিস্ট ঘেটে দেখলো ওর কাছে ইরার নাম্বার আছে। সে ডায়াল করলো। ইরা, আমি আফনান। আমাকে মনে পড়লো তোমার? কোনোদিন কল দাও না। তোর হেল্প লাগবে রে। এই ভাইটাকে হেল্প করবি না? তার বিনিময়ে কি পাবো? কি চাস তুই? চকলেট। ভয় নেই, তোমার সম্পত্তি বাজেয়াপ্ত করব না। পেয়ে যাবি। তোকে চকলেটের পুকুরে চুবিয়ে রাখবো। তোমার মতলব কি আফনান ভাই? ছেড়ে কাশো তো। হেসে বলল ইরা। সংকোচ নিয়ে বলল আফনান। নীরা আর সাইমন। ওকে শেষ করতে না দিয়ে ওই প্রান্তে ফিক করে হেসে ফেলল ইরা।